গুড মর্নিং ফ্রম রোয়িং। এখন ঘড়িতে বাজে 6:05। ভালো আলো ফুটে গেছে চারদিকে দেখুন। আর এই মুহূর্তে রোয়িংয়ের টেম্পারেচার দেখাচ্ছে 14°C। আমরা এখানে ছিলাম রোয়িং রেস্ট হাউসে। এইটা হচ্ছে তাদের ফোন নাম্বার। এর সম্বন্ধে যদি কিছু বলা যায় সেটা হচ্ছে রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস, বেশ বড় রুমগুলো। ওয়াশরুমও খুব ক্লিন, নতুন হয়েছে। কিন্তু দু একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয় পরিষেবার দিক দিয়ে লোকবল মানে খুব একটা নেই। আর দু নম্বর হচ্ছে যেটা দেখলাম, কারেন্ট খুব ফ্ল্যাকচুয়েট করছে। মানে এখানে গিজার লাগানো নেই রুমে, বলছে লাগিয়ে দেবে, পয়েন্ট করা আছে দেখলাম, লাগিয়ে দেবে বললো। কিন্তু গিজার যখন অন করা হবে তখন ইলেকট্রিসিটির কী হবে আমি খুব সন্দেহ। আর ফলে এইসব খোঁজ খবর নিয়ে তবেই আপনারা কিন্তু এই হোটেলে আসবেন। কেননা আমি আজকে সকালবেলা এখনও স্নান করিনি, আমি হয়তো আনিনি গিয়ে স্নান করবো। বাইরে হয়ে আজকে আমাদের যাত্রা হতে চলেছে আনিনি পর্যন্ত। বাদবাকি যেতে যেতে সব কিছু ইনফরমেশান দেবো। আমার সঙ্গে আছে সৌপর্ণ আছে। আর এই হচ্ছে বাইক আমরা নিয়েছি। বাইকটা নিয়েছি হচ্ছে আমরা ডিব্রুগড় থেকে, যার প্রতিদিনের ভাড়া পড়েছে 1500 টাকা করে, তেল আমাদের খরচায়। তো আপাতত ঠিক আছে বাইকটা, কিন্তু এবার পাহাড়ে চালালে বোঝা যাবে, তাই তো? আগের এপিসোড আপনারা দেখেছিলেন আমরা 1300 টাকা মতন তেল ভরেছিলাম, এখনও তেল ভরিনি। কিছুটা তেল ভরে নেবো, নিয়ে এগিয়ে যাব। আমাদের আজকে আনিনি পর্যন্ত যাত্রা হতে চলেছে প্রায় 212 কিলোমিটারের। সেটা যেতে যেতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন চাই। আর এইটা হেলমেটে মাউন্ট করে নিই। ঘড়িতে এখন বাজে পাক্কা 6:10। আমরা বেরিয়ে পড়ছি আনিনির জন্য। রাস্তায় একটু দাঁড়াবো, তার কারণ হচ্ছে আমাদের তেল নিতে হবে। এখানে কেউ তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। কালকে 4:30টার সময় দেখলাম প্রায় অন্ধকার হয়ে গেছে। অরুণাচল এমনি ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের একদম পূর্ব দিকে, আর আনিনি তো একদম পূর্ব অরুণাচল। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন, আমি বারবার করে হারিয়েছি এই রাস্তা দেখে, আমার ভুটানের কথা মনে পড়ে যাচ্ছে। আমি গ্লাভসটা পরিনি এখনো, সেরকম ঠান্ডা লাগছে না গ্লাভস পরার মতো। মার্কেট দেখুন খুলে গেছে, এখন 6:10 বাজে। দেখুন দোকানপাট সব খুলে গেছে সকালবেলা। তাহলে আপনারা সকাল সকাল বেরিয়ে যাবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এখানে এসে, রোয়িংয়ে এসে। এখানে HDFC ব্যাংক থেকে এগিয়ে গিয়ে ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, এবং IOCর পেট্রোল পাম্প। এখান থেকে পেট্রোল নিয়ে নিই। আমরা রোয়িং থেকে 602 টাকার মতন তেল ভরলাম আবার, মানে 6.49 লিটার। আগের দিন ভরেছিলাম 1300 টাকা, এখন বললাম 602 টাকা। ওকে, থ্যাংক ইউ। ধরুন হুন্ডলে দেখাচ্ছে এখানে 88, আনিনি 227 দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে 220-21। আজ এখানে একটা ব্রিজ আমরা পার করবো। এখানে একটা পার্কও আছে এই সাইডে, এইদিকে পার্ক আছে একটা। কি লাগছে, টপ একদম। ডিব্রুগড় থেকে বাইক চালিয়ে আমরা রোয়িং এসেছিলাম, মোটামুটি সমতল পথ, কোনো চড়াই উতরাই সেরকম ছিল না। এবার এই রোয়িং থেকে যখন আমরা যাচ্ছি আনিনির দিকে, এই ব্রিজটা টপকালেই কিন্তু পাহাড়ে ওঠা শুরু। দেখুন সামনে পথ দেখে বুঝতে পারছেন। আমার অরুণাচলে বাইক করে ঘোরার অভিজ্ঞতা আছে, 2024 আমি গেছিলাম। বেশিরভাগ রাস্তা কিন্তু ভালোই পেয়েছিলাম, মানে খারাপ রাস্তা সেরকম পাইনি। আমরা চেষ্টা করবো যতটা রাস্তা ভালো আছে তাড়াতাড়ি চালিয়ে এগিয়ে যাওয়ার। এখানে রাস্তার কাজ হচ্ছে, যতদূর শুনেছিলাম যে একটা নির্দিষ্ট সময় অন্তত বিরতি লাগে, 1 ঘন্টা 2 ঘন্টার বিরতি লাগে, তখন গাড়ি যেতে দেয় না। ফলে আমি যেন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, 6:10 বেজে গেলে বেরোতে। ঠিক আছে, 6:10 ঠিক আছে। দেখুন জাস্ট শুরু করেছি, দেখুন কি অবস্থা। এখান থেকে নেমে এসেছে রাস্তা, স্লাইড হয়েছে, যেটা সরিয়েছে কিছুটা রয়ে গেছে। বর্ষাকালে এখানে আসাটা বেশ চাপের। বর্ষা কেন, মানে বরফের পর থেকে আমি যা শুনছিলাম, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে আনিনিতে বরফ পড়ে, তারপরে রাস্তা বেশ খতরনাক হয়ে যায়। এই দেখুন, আমরা ছিলাম হচ্ছে লোয়ার দিবাং ভ্যালিতে, আনিনি হচ্ছে আপার দিবাং ভ্যালি।
অর্থাৎ দিবাং জেলাতেই আমরা আছি অরুণাচলের, জাস্ট লোয়ার আর আপার করে ডিফারেন্সিয়েট করা হয়েছে। ঘড়িতে এখন বাজে 7:10, মানে 1 ঘন্টা আমরা রাইড করে নিয়েছি। আবার বোঝা যাবে কত কিলোমিটার এসেছি, তবে বেশি আসেনি, হয়তো খুব বেশি হলে 26-27 কিলোমিটার। তাও তো এখন টাফ রাস্তা শুরুই হয়নি। রাস্তা কিন্তু ফাঁকা, গাড়ির চাপ সেরকম নেই, কিন্তু প্রথম দিকে একটু চওড়া ছিল রাস্তাটা, তারপরে এটা ন্যারো হয়ে গেছে অনেক। রাস্তা ভালো এখনো পর্যন্ত, কিন্তু ন্যারো। আমরা রোয়িং থেকে 30 কিলোমিটার চলে এসেছি। 7:15 আমাদের বাইকটা থামিয়েছি, চা পান করছি এখানে একটা দোকানে, জিম্বো বলে একটা জায়গায়, যে তেওয়ারি গাঁও। জাস্ট ঠান্ডা প্রচণ্ড এখানে, চাটা দারুণ। দিদি চা কা দাম क्या है? 10 রুপিস, বহুত বাড়িয়া, দারুণ। এতটা চা 10 টাকায়। দিদির দোকানে যদি আপনারা কখনো আসেন, হাই দিদি, দিদি হাই বল দিজিয়ে। যদি কখনো আপনারা আসেন এই জিম্বো দাঁড়াবেন, দিদির এখানে 1 কাপ চা পান করবেন, দারুণ লাগবে। আমরা রোয়িং থেকে 30 কিলোমিটার এগিয়ে এসেছি। এরপরে 27 কিলোমিটার দূরে পড়বো মায়োদিয়া পাস। ভালো বাইক রাইড হচ্ছে, কিন্তু রাস্তা খারাপ না, ভালোই রাস্তা আপাতত, কিন্তু রাস্তাটা ন্যারো। সৌপর্ণ দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগছে, দেখ গ্লাভসটা বের করে নি। আচ্ছা, ওখানে দেখছেন যে টাওয়ারটা বিএসএনএল, কিন্তু এখনো চালু হয়নি বলছে। এই যে গ্লাভস ডিক্যাথলনের। আর আমরা এখনো 30 কিলোমিটার চলে এসেছি রোয়িং থেকে। ঘড়িতে বাজে এখন 7:10 ছিল, আমরা যখন ভেবেছিলাম 7:10 ছিল, এখন বাজে হচ্ছে 7:25। 15 মিনিট দাঁড়ালাম। ওয়েদার ফ্যান্টাস্টিক। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার কত দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে 17 ডিগ্রি, কিন্তু এখানে টাওয়ার নেই বলে, কিন্তু এখানে মনে হচ্ছে 17 ডিগ্রি হয়, এখানে অন্তত 12 থেকে 13 ডিগ্রি হবে, বা তার থেকে কম হবে। আমি অফলাইন ম্যান ডাউনলোড করে নিয়েছি, যখন লাগছে তখন দেখছি। টাওয়ার এখানে নেই, জিও নেই, এয়ারটেল নেই, বিএসএনএল নেই। বিএসএনএল এর টাওয়ারটা নতুন ইনস্টল হয়েছে, এখনো চালু হয়নি। 7:30 বেজে গেল আমাদের এখান থেকে বেরোতে। কোমরগুলো জ্যাম হয়ে গেছিল যখন জাস্ট বাইক চালিয়ে গেলে। যখন রোদ্দুরটা পড়ছে না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখুন কিরকম রোদ্দুর পড়ছে, বাপরে বাপ, আমি কিছু দেখতেই পাচ্ছি না। এরকম 5-6টা পিট স্টপ নিতেই হবে এই যাত্রাপথে। মায়োদিয়া এখনো 27 কিলোমিটার। ওখানে আমরা আবার একটা স্টপ নেবো, চেষ্টা করবো মায়োদিয়া পাশে কিছু ব্রেকফাস্ট করার। আর যেটা আমার অরুণাচলে আসলে আমার সবসময় মনে হয়, কোনো আর্মি ক্যান্টিন দেখলে আমি সেখান দিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি। দুটোই কারণ, এর আগে অরুণাচল ব্লগে আমি বলেছিলাম, যেখানে আমার একটা ট্যুর প্ল্যান ভিডিও আপনাদের খুব খুব পছন্দ হয়েছিল, সেখানে বলেছিলাম তার কারণটা হচ্ছিল, একে তো ভেজিটেরিয়ান খাবার দাবার ওখানে পাওয়া যায়, আমি দেখেছি। আর 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার দাম কম, কোয়ালিটি খুব ভালো। দেখুন মায়োদিয়া পাস 23 কিলোমিটার, এখন আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 313 দিয়ে। আমি অনেককে জিজ্ঞেস করলাম যে আনিনির পারফেক্ট সিজন কোনটা, বলো নভেম্বর থেকে শুরু হয়ে যায়, অক্টোবরের শেষ থেকে। তো এটা চলে আর্লি মার্চ পর্যন্ত। এখন তো বর্ষাকালেও দেখতে পাচ্ছি আসছে ওই ওয়াটারফলসের জন্য। আমরা এখন আছি চেকোপানি ব্রিজে, রোয়িং হুনলি রোড। মায়োদিয়া ক্যাফে, মায়োদিয়া পাশে। আচ্ছা, ইন্ডিয়ান আর্মির কোনো ক্যাফে আছে মায়োদিয়া পাশে, শুনে তো দিলটা গার্ডেন হয়ে গেল। এটাই দরকার। এখানে বাইক চালানোর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। কতটা করে পথ আসছে, আমি ধরে নিচ্ছি যে আমি ঘন্টায় 30 কিলোমিটারই যাবো, তার বেশি যাবো না, সে স্টে নিই বা না নিই। আচ্ছা, এখানে লরি দাঁড়িয়ে আছে, কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, এতক্ষণ পুরো কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু না। বাপরে কি তাড়াতাড়ি এলো। আই থিঙ্ক আমরা মায়োদিয়ার পাশে প্রায় পৌঁছে গেছি। রাস্তাটা একটু ডজি আছে।
এই দেখুন মায়াদিয়া ক্যাফে। অবশেষে আমরা মায়াদিয়া পাশে। সেখানে কিছু খাওয়া যাক, রেস্ট নেওয়া যাক, তারপরে আমাদের জার্নি কন্টিনিউ করা যাক। এই হচ্ছে মায়াদিয়া পাস আর মায়াদিয়া ক্যাফে এইটা। আর ওই যে বোট আছে, অল্টিটিউড হচ্ছে 2655 মিটার। ঘড়িতে বাজে 8:30, মানে আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এখানে। আমরা এখন আছি মায়াদিয়া ক্যাফেতে। এখান থেকে চাউমিন অর্ডার করেছি, 70 টাকা করে নিয়েছে ভেজ চাউমিন। যেটা বলার, এখানে একজনের সঙ্গে আমি পরিচয় হয়ে গেছিল, যার থেকে আমি বাইক নিয়েছিলাম এর আগের বার অরুণাচল ট্রিপে, যেবার ওয়েস্ট অরুণাচল তাওয়াং সার্কিট করেছিলাম। কৌশিক, ও নর্থ ইস্ট ক্যানোপি নর্থ ইস্টের ওনার, ওর থেকে আমি বাইক নিয়েছিলাম। আপসে বাইক লিয়া থা, আপ যারা হাই কর দো। আর আমার সঙ্গে ওনার পরিচয় হয়ে গেল এই मायोदिया कैफे। आप लोग कहाँ जा रहे हैं अभी? आने नहीं जा रहा है, स्टे का कहीं आने नहीं में रुकेंगे। तो ওনার সঙ্গে দেখুন একবার দেখা হয়েছিল আজকে 1.5 বছর আগে। তো এখানে দেখা হয়ে গেল দাদার সঙ্গে, কৌশিক দার সঙ্গে। তো আপনারা যদি কখনো গুয়াহাটি আসেন বা তার আশেপাশে কখনো ঘুরতে যান, বাইক নিয়ে ঘুরতে যান, প্লিজ কন্ট্যাক্ট কৌশিক। দারুণ, ওদের সার্ভিস ফ্যান্টাস্টিক। আপনার নাম্বার জাস্ট একবার বলে দিই কৌশিক দা। কৌশিক দা, आपका नंबर बोल दीजिए, फोन नंबर। 7099077767। ওকে, আপনারা যোগাযোগ করতে পারেন যদি বাইক নিয়ে ঘুরতে আসেন ক্যানোপি নর্থ ইস্ট গুয়াহাটি। আমরা এখন দাঁড়িয়েছি মায়াদিয়া পাসে। এই দেখুন মায়াদিয়া পাস। 2 ঘন্টা রোয়িং থেকে বাইক চালিয়ে পৌঁছেছি। আর এদিকে দেখতে পাচ্ছি বরফাবৃত পাহাড়, কি দুরন্ত লাগছে। উফ, কি বলবো, সবুজ পাহাড় আর দূরে বরফাবৃত পাহাড়, অসাধারণ। আর কোথাও পুঞ্জীবিত সাদা সাদা মেঘ। আমার কথায় টপ ক্লাস। বেরিয়ে যাব। ঘড়িতে বাজে এখন 9:10। এখানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমরা টাইম নিয়ে নিলাম। এবার দেখা যাক। পুরো দেখুন, পুরো ল্যান্ডস্লাইড জোন, একদম স্লাইড হয়েছে, দেখুন ঠিক করেছে। এই দেখুন স্নো ক্যাপ মাউন্টেন, অসাধারণ। আমাদের সঙ্গে দুজন দেখা হয়েছিল, কৌশিক নর্থ ইস্ট ক্যানোপি, ওরা আমাদের সঙ্গেই আছে বলে আমরা একসাথেই যাব। ভালোই হলো, সাথী পেয়ে গেলাম। দেখুন কিছু কিছু জায়গায় রাস্তা কিরকম দেখুন। এখানে এখন আমি একেই চালাচ্ছি গাড়ি, কিন্তু দেখুন স্নো ক্যাপ মাউন্টেন। তারপরে জানুয়ারি মাসে আসলে এই যে বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার বরফ পড়ে যাবে। এখানে হরলে 32 কিলোমিটার এখান থেকে। আমরা যদি একটা পাস অতিক্রম করে আসি তাহলে এতক্ষণ চড়াই ছিল, এবার উতরাই। একটা ওয়াটারফলস দেখুন, ওটা ওয়াটার ক্রসিং না, তার না ওয়াটারফলস। এই দেখুন দারুণ। আমরা আছি এখন 65 বলে একটা জায়গায়। আচ্ছা, আর সেখানে বিভিন্ন যে খাবার দাবার যে আমাদের শেয়ার গাড়িগুলো ছাড়ে না রোয়িং থেকে, তারা সব এখানে দাঁড়িয়ে রয়েছে, সব বোধহয় খাওয়া দাওয়া করছে। মুরগি নিয়ে যাচ্ছে আবার। যাই হোক, এগুলো সার্ভিস গাড়ি বলে বেসিক্যালি। প্রচুর বার্ড ওয়াচিং এর জন্য মানুষজন এসছে এখানে। 65 পর থেকে আমরা 3-4 কিলোমিটার এগিয়ে এসেছি। অসাধারণ, মানে এখানকার বার্ড ওয়াচিং এর জন্য একটা বিখ্যাত ওই জায়গাটা। তার মানে বর্ষার সময় কি হয় বুঝতে পারছিস? বর্ষার পরে পরে কি হয়, সেপ্টেম্বর ডেঞ্জারাস। ভালো রাস্তা যেমন দেখাবো, খারাপ রাস্তাও দেখাবো। আমাদের 11টার আগে একটা জায়গা দিয়ে পাস করতে হবে, না রাস্তা বন্ধ হয়ে যাবে, আবার 2টো 2:30টার দিকে খুলবে।
এইটা একটা চাপ, ওই জন্য দাঁড়ানো যাবে না কোথাও। হনলে এখনো 21 কিলোমিটার, হনলে এখনো 19 কিলোমিটার বাকি। ঘড়িতে বাজে এখন 10টা 5। আমরা 9টা 5-10 দিকে চালু হয়েছিলাম, কিন্তু রাস্তা বেশ মানে কি বলবো, উতরাই ছিল, স্টিফ, চরম উতরাই বলা যেতে পারে। আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে মিঠুন বলে, মিঠুন। দেখুন এই ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে মিঠুন বলে। চাতা রাস্তা, অনেকটা রাস্তা খারাপ এখানে। ভালোই চলছিল, হট করে চলে এলো খারাপ রাস্তাটা। ও গড, একই আছে তো। হ্যাঁ, চলো জয় বজরং বলি। ঠিক আছে, তুই নেমে যাবি? তুই নেমে গেলে কি হবে? হ্যাঁ, সেটাই ভালো। সোপরও নেমে গেল। কোন দিক দিন আবো বলতো? হ্যাঁ, বাপরে বাপ, ডেঞ্জারাস। বাপরে, ডেঞ্জারাস। হ্যাঁ, একদম। সৌপর্ণ যেটা বলছে সেটা হচ্ছে, যারা খুব প্রো ড্রাইভার নয় তাদের বাইক নিয়ে আসা উচিত নয় এদিকে। একটা দুটো জায়গা তো যথেষ্ট মানে টাফ, বেশ টাফ, ভয় লাগে। এতে গাড়িতে আসা ভালো। অনেকজন মিলে দল করে চলে আসুন গাড়ি করে। আর একটা ল্যান্ডস্লাইডিং জোন, এখানে আমার গার্ডওয়াল মতন দিয়ে দিয়েছে। তবে ঠিক আছে, এই রাস্তাটা অত টাফ নয়, আগেরটা থেকে কিছুই না এটা। আবার কিছু কিছু রাস্তায় দেখুন কিরকম, দেখেই মনে হবে না যে এরকম রাস্তা আমরা পার করেছি টাপ টাপ। অনলি 5 কিলোমিটার। আবার দেখুন, বলতে বলতেই রাস্তা জাস্ট মোড় নিতে নিতে এরকম। এগারোটা 5, আমরা বেরিয়েছিলাম 6টা 10-এ, মানে 5 ঘন্টা লেগে গেল পুরুলি আসতে। এই যে সার্ভিস গাড়িগুলো আছে সেইগুলোতে আপনারা আসতে পারেন, রোয়িং থেকে ছাড়ে গাড়িগুলো। কত মুরগি নিয়ে যাচ্ছে। কৌশিকের সঙ্গে দেখা হয়ে গেল, কৌশিক পেছনে আছে।
ওরা দুজন হচ্ছে নর্থ ইস্ট ক্যানোপি সরি, ওরা হচ্ছে ক্যানোপি নর্থ ইস্টের ওনার, যারা বাইক রেন্ট সার্ভিস দেয়, এবং যদি সেলফ ড্রিভেন কারও চান ওনাদের কাছে পেয়ে যাবেন গুয়াহাটি থেকে। ও ভগবান, এটা একটা ডেঞ্জারাস ছিল। জুতো জল লাগলো। ও ও ও ও বাপরে, প্রতি পদে পদে পরীক্ষা দিতে হচ্ছে তো। সৌপর্ণ ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি, বাজে কথা বলে লাভ নেই। सौपर्ण डर के आगे जीत है, डर के आगे जीत है। बंद हो जाएगा, बंद कितने बजे? ओ कटा बजे देख तो হ্যাঁ 11টা 25-এ বলছে বন্ধ হয়ে যাবে। ভাগ্যিস আমরা ক্রস করে এসেছি, এখন ওর রাস্তার কাজ হবে। বাপরে, খুব তাড়াতাড়ি বেঁচে গেছি। ও শান্ত 11টার দিকে বন্ধ হয়, কিন্তু 25 মিনিট যে লেট করেছে, এটা খেয়াল রাখবেন আপনারা। জায়গাটার নামও আমি জানি না, মোটামুটি হুগলি পাস করার পর ওই 7-8 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা, এখানে রাস্তার কাজ চলছে। আমি আর সৌপর্ণ এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায়। কোন জায়গায় সৌপর্ণ? অফলাইন ম্যাপ আমার কাছে ডাউনলোড করা হয়েছে, এই যে দেখাচ্ছে, সেখান থেকে সিন কিছুটা এরকম। আচ্ছা, আসলে রাস্তায় কাজ হচ্ছে বলে 1.5-2 ঘন্টার জন্য আবার বন্ধ করে দিয়েছে। আগে একটা পাস করে এসেছি কোনো ফর্মে, আবার এখানে একটা, এই দিক সামনে হচ্ছে 5 কিলোমিটার দূরে। আমরা হুগলি থেকে প্রায় 10-12 কিলোমিটার এগিয়ে এসেছি, করে দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে 11:45, আমরা 10 মিনিট এখানে দাঁড়ালাম আমি আর সৌপর্ণ। আসলে একভাবে যাওয়াটা বেশ চাপের, মানে কোমর টোমর যন্ত্রণা করে, চারদিকে শুধু রাস্তার কাজ। আমি আগেরবার তাওয়াং যখন গেছিলাম, অরুণাচল, ওয়েস্ট অরুণাচল ডিস্ট্রিক্ট, তখন কিন্তু এতটা রাস্তা এরকম পাইনি। এবার যেন পদে পদে এরকম পাচ্ছি। আপনারা যদি খুব দরকার না পড়ে বাইক নিয়ে আসবেন না। এখন তো বাইক চালাতে ভালোবাসেন এবং বাইকে চালানোর পর যদি দক্ষতা থাকে তাহলে ঠিক আছে। আমার তো অতটা দক্ষতা নেই, কিন্তু চালাতে ভালো লাগে এই তো। আমার মনে হচ্ছে বাইক নিয়ে না আসলেই ভালো হতো এই রাস্তায়। ও চলো যাওয়া যায়। কাদা পরে পুরো স্লিপ হয়ে রয়েছে রাস্তাটা। রাস্তার কন্ডিশন থেকে যেটা আমার মনে হচ্ছে, শীতকাল ছাড়া আনেনি প্ল্যান করা বেশ চাপে। তার কারণ যে কোনো সময় কিন্তু রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ হয়ে যেতে পারে। ও এই জন্য ধৈর্যের চরম পরীক্ষা। রাস্তায় জল এসেই যাচ্ছে।
ওই হ্যাঁ ও ক্লান্ত হয়ে গেছি আমি। ওয়ে টু রোয়িং। আর ডান দিকেটা আনিনি, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আচ্ছা, যেটা নিচে দিয়ে চলে যায় ড্রি নদী। ও হো, জলের কালারটা কি দেখ সুপর্ণ। আপনারা জলের কালার দেখুন। এই কি করবো, কোন দিক দিয়ে নামবো রে? এইদিকে। দারুণ লাগছে, কিন্তু বাইক চালাতে এখানে মোটেও আমার খুব একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে না। এখন প্রকৃতিকে অনুভব করবো কি করে, এত কনসেন্ট্রেশন করতে হচ্ছে বাইক চালানোর দিকে। যেটা সত্যি কথা সেটাই বলছি কিন্তু। আর এতটা নিচে নেমে এসেছি, এবার গরম লাগছে আনিনিতে। আনিনি এখন পৌঁছায়নি, সরি, কোনো একটা জায়গায় এসেছি, সেখানে গরম লাগছে। ওই দেখুন আবার জল। ওরে বাবা, এবার গাড্ডা করা আছে, কি করবো রে? সোজাই মেরে দেবো জলের মধ্যে দিয়ে? চলো, এখনো আনিনি, অনেক দেরি, প্রায় 3-4 ঘন্টা হয়তো বাইক চালাতে হবে। 12টা বাজু বাজু করছে, বেজেও গেছে হয়তো। 6 ঘন্টার উপরে বাইক চালিয়ে দিচ্ছি। অবশ্য তার মধ্যে 1-1.5 ঘন্টা হয়তো আমরা রেস্ট নিয়েছি। দেখুন আবার রাস্তা, দেখুন আমরা কি বাইক নিয়ে আসছি, কি বাইক নিয়ে উঠছে। ওরে বাবা, 100 সিসির বাইক নিয়ে চালাচ্ছে, এ ভগবান। ব্রিজ পার হচ্ছে, এবার বোধহয় আবার পাহাড়ে ওঠা এপার। ওরে বাবা, হ্যাঁ 9 টন অনলি। হ্যাঁ এটাই। আমরা NH 313 ধরে যাচ্ছি, আর এখান থেকে এখনো 110 কিলোমিটার রাস্তা। আপাতত দেখতে পাচ্ছি যা দারুণ, টপ নচ। হ্যাঁ 12:30 বাজে। আমরা এখন আছি ইথিনি ভিলেজ। কি হলো? ওয়ে টু আনিনি। আচ্ছা, এখানে রাস্তাটা তৈরি হচ্ছে, এদিক দিয়ে নামতে হবে মনে হচ্ছে। আরে বাপরে সপন, কি সুন্দর রাস্তা দিয়ে এলাম। তারপরে দেখুন, এখানে বাবা রে, জল ভিজে গেল রে, আমার জুতো ভিজে গেল রে। ও ও ভগবান, ভাই সোপর্ণ, কি রাইড হচ্ছে? লোকে দেখবে না, আমি জানি ভিডিওটা দেখবে না।
লোকে বলে অন্য ধরনের ভিডিও করুন, হোটেলের ভিডিও করবেন না রিসর্টে। আরে বাবা, অন্য ধরনের ভিডিও করছি, তাও দেখবে না। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যাই হোক। এই লোহার ব্রিজটা পেরিয়ে এলাম, পেরিয়ে কিন্তু ডান দিকে একটা রাস্তা আছে, বাঁ দিকে এইদিকে রাস্তাটা নামেন, এটা না, এটা মনে হয় নতুন তৈরি হচ্ছে। নিচে দিয়ে বয়ে যাচ্ছে ট্রি নদী, সবুজ জল, আর এখানে দেখুন কি হয়েছে, রাস্তা সাইডে পড়ে গেছে। এখন এটাকে তোলার জন্য বোধহয় জেসিবি এনেছে নাকি রে। বাইক বেরোনোর মতন জায়গা ছিল, আমরা বেরিয়ে গেলাম। আমরা ব্রেক মারা যাবে না, বুঝলি তো, ব্রেক মারলেই ও বাপরে, কি রাস্তা পেলাম এবার, পুরো স্টোন চিপে ভর্তি রাস্তা। 1:56 থেকে বেরোলাম কানো বলে যে জায়গাটা, সেখান থেকে এখনো 100 কিলোমিটার বাকি আনিনি। কটার সময় পৌঁছবো সব বললো? 4টে হবে না বাবা। চলুন বোর্ডটা দেখি, বোর্ড কি বলছে। বোর্ড বলছে আনিনি 100 কিলোমিটার এখান থেকে বলছে। আর এটালিং বলে একটা জায়গা আছে যেটা এখান থেকে 50 কিলোমিটার, রিয়ালি 10 কিলোমিটার। রাস্তা আবার খারাপ না, ঠিক আছে চলো। আমাদের আজকে রাত্রিবেলা আনিদিতে স্টে, কালকে আনিদিতে ঘুরবো। তার পরের দিন আমাদের সকাল সকাল বেরিয়ে আসার পরিকল্পনা আছে, কেন 14 তারিখ আমাদের ট্রেন আছে রাত্রি 8টার সময়, কামরূপ এক্সপ্রেস। এবার আনিনির প্রায় 222 কিলোমিটার, আর ওইদিকে রোয়িং থেকে আরও 150 কিলোমিটার ডিব্রুগড়, মানে একদিনে প্রায় 370 কিলোমিটার বাইক চালানো একটু চাপের। তো আমরা ঠিক করেছি, বা কৌশিকের একজন সাথী ছিল ভাই, ও আমাকে বল, দাদা আপনি কালকে আন্ডিনি ভালো করে দেখুন, দেখার পর আন্ডিনি থেকে না স্টে করে, আন্ডিনি থেকে রাস্তা যদি ভালো থাকে নেমে আসুন, এই পথে 40-50 কিলোমিটার এগিয়ে এসে কোথাও স্টে করুন, তাতে আপনার সুবিধা হবে এবং তাতে সেক্ষেত্রে অনেক কমফোর্টেবলি পৌঁছতে পারবেন। আজকে আপনাদের কিছু দেখাতে পারলাম না, জাস্ট পথের চিত্র ধরলাম আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এটা অন্য ধরনের ব্লগ হচ্ছে, সবসময় তার কি দেখাবো করে মাথা খুঁটে লাভ নেই। সত্যি কথা বলছি, কানোর পর আমি রাইডটা প্রচণ্ড এনজয় করছি, প্রচণ্ড। যেমন পাহাড়ের একটা রাইড হয়ে থাকে এরকম দারুণ লাগছে বাইক চালাতে। তার আগে সেটা ছাড়ব, আমাদের ইচ্ছা ছিল এখানে একটা হোটেল দেখলাম, যে যদি কালকে আনিনি থেকে সব কিছু দেখে তাড়াতাড়ি বেরিয়ে এসে এখানে স্টে করা যায়, তাহলে 14 তারিখ আমাদের ডিব্রুগড় পৌঁছতে তার সুবিধা হবে। কিন্তু হোটেলটা পছন্দ হলো, 1000 টাকা চাইলো পার রুম, কিন্তু ওয়াশরুমটা অ্যাটাচ ছিল না। রুমটা খুব সাধারণ মানের ছিল, অতি সাধারণ মান ইনফ্যাক্ট। 2:40, আনেনি বাকি 76 কিলোমিটার, ইটালিয়ান 28 কিলোমিটার, আর আমরা চলেছি NH 313 ধরে। খানোর পর রাস্তা টপ ক্লাস। ও হো ভগবান,
অনেকের পর সৌপর্ণকে দিয়ে দিয়ে চালাতে, সৌপর্ণ চালাচ্ছে এবার আইস্তা। হ্যাঁ গিয়ার দেখতে পাচ্ছিস তুই, এগুলো একটু খেয়াল করিস। আমাদের মোটামুটি আনিনি পৌঁছতে এখনো 1 ঘন্টা 10-15 মিনিট বাকি, যেটা গুগল দেখাচ্ছে। কিন্তু 4:30 আগে না পৌঁছলে অন্ধকার হয়ে যাবে, তারপর হোটেল খোঁজার ব্যাপার আছে। পেছনে কৌশিক আছে, কৌশিক আর আরেকজন আছে। আর এখান থেকে নদী দেখো নিচে, ল্যান্ডস্কেপই দারুণ। টপ ক্লাস। সামনে দেখুন একটা ওয়াটারফলস। ও ওরে টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও এ নাম না জানা ওয়াটারফলস। বাইক চালানো আমি শুরু করলাম। আমরা এখানে একটা রিসর্টে বুক করে গেলাম। আজকে তো আমরা আনিনি থাকবো। আনিনি সাইট সিন করে কি করব, আমরা এইখানে রিসর্টটা থাকবো। সেই রিসর্টটা যে থাকবো সেটার অ্যাড্রেস আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের 14 তারিখে ফিরে যাওয়া, কালকে সাইট সিন করে 30-40 কিলোমিটার আমরা এগিয়ে আসবো, সুবিধা হবে। আর রিসর্টটাও ভালো, 1500 টাকা যে রুম দেখলাম দারুণ, খুব ভালো। এবার দেখা যায় আমি এখন দামদার করিনি, গিয়ে করবো। আমি 500 টাকা অ্যাডভান্স দিয়ে এসছি, কালকে আমার জন্য রুম দেখে দেয়। NH 313 এখনও চলছি, আর আনেনি বাকি আছে 48 কিলোমিটার, আর মালিনি সেটা বাকি 42 কিলোমিটার। প্রায় 4:05 বাজে। এই পথে আমরা যে 100 কিলোমিটার পথ যে ভালো পথ অতিক্রম করি, তার মধ্যে এই প্রথম একটু খারাপ জায়গায় এলো, না তো পুরো রাস্তাটাই দারুণ। ঘড়িতে বাজে 4:30, আর প্রায় অন্ধকার হয়ে আসবো করছে। আমরা শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড় চলেই চলেছি। আমি এখনো প্রায়, এখানে দেখা যায় বড় 37 কিলোমিটার। বাপরে, এখন ঘড়ির পাশে 4:35। দেখুন কি অবস্থা। আমি এখানে পৌঁছতে প্রায় 20 কিলোমিটার। অনেক লাইট, কিন্তু ব্যাপারটা তা নয়, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর কি বাইকের লাইট হয়ে গেছে। অবশেষে প্রায় 5:30 নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। অনেক কষ্টে আমরা খুঁজেছি আনিনি হাট। আমরা একটা যে রুমে আছি সেই রুমটা পরে দেখাবো, যে রাত্রি হয়ে গেছে। আর বাইকের কিছু কাজকর্ম আছে, সেটা করাতে আমরা এখন যাচ্ছি মার্কেটে। আর এই হোটেলের ব্যাপারে যা কিছু ইনফরমেশন আমি পরের পর্বে দেবো। আজকে পর্যন্ত এই পরের পর্বে থাকছে আমাদের আনিনি ভ্রমণ আর এই হোটেলের ব্যাপারে ইনফরমেশান। যাই ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।